আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন ইআরপি ফ্লেম 2026 এর মাধ্যমে কিভাবে রিকুইজিশন সাবমিট করতে হয় এবং পরবর্তীতে রিকুইজিশন অ্যাপ্রুভাল প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেটি আমরা আলোচনা করেছি। আজ আমরা কিভাবে রিকুইজিশন অ্যাপ্রুভাল হওয়ার পরে ক্রয় প্রক্রিয়া এবং ক্রয়ের জন্য যে হিসাব নিকাশ সেগুলি সম্পন্ন করতে হয় তা আমরা আলোচনা করব। পূর্বের ভিডিওগুলিতে আমি আপনাদেরকে ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই আজ আর আমি ফ্লেম 2026 এর ড্যাশবোর্ড নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। তবে যেটুকু আমার প্রাসঙ্গিক সেটুকু আলোচনা করে আমরা মূল আলোচনায় ফিরে যাব। আমরা ড্যাশবোর্ডে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছি। এর ভিতরে একটি বাটন আছে পারচেজ এক্সপেন্স বাটন। আমরা আজ এই বাটনটি নিয়ে মূলত কাজ করব। আমাদের ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা এবং ক্রয়ের জন্য যে টাকা পয়সার লেনদেন বা হিসাব কিতাব এগুলি সঠিকভাবে সংরক্ষণ করার জন্য আমরা এই বাটনটির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করব। এজন্য আমরা এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে প্রথমে একটি মেসেজ আসবে, যে মেসেজে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি কোনো ওয়ার্ক অর্ডার কিংবা ক্রেডিট কিংবা অ্যাডভান্স এর মাধ্যমে ক্রয় করেন তাহলে আপনাকে অবশ্যই ইনপুট দেবার আগে যেই ভেন্ডারের মাধ্যমে আপনি ওয়ার্ক অর্ডার তৈরি করে ক্রয় করছেন অ্যাডভান্স কিংবা ক্রেডিট পারচেজে, সেই ভেন্ডারের সমস্ত তথ্য আপনাকে আগে দিয়ে ওই ভেন্ডরকে এনলিস্ট করতে হবে। না হলে আপনি যে ডাটা ইতিমধ্যে ইনপুট দিয়ে থাকবেন, এক পর্যায়ে গিয়ে আপনি যখন বুঝবেন যে ভেন্ডরের এনলিস্টমেন্ট বাকি রয়ে গেছে, তখন ভেন্ডর এনলিস্টমেন্টের কাজ সম্পন্ন করতে গেলে গ্রুপের ডাটাগুলি ডিলিট হয়ে যাবে এবং আপনার সময় অপচয় হবে। সেজন্য আপনাকে এই সতর্কীকরণ মেসেজটি দেওয়ার ব্যবস্থা রাখা হয়। এই ফর্মটি সম্পর্কে ধারণা দিব। সর্ববামে আপনারা উপরে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন। এখানে ডেট এবং প্রজেক্ট কোড এই দুটি তথ্য দিতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেজ কন্ট্রোল। এখানে অনেকগুলি বাটন আছে। এই বাটনগুলির বিভিন্ন ফাংশন আছে, যেগুলি আমরা যখন প্রতিটি বাটন অপারেট করব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এখানে রিপোর্ট জেনারেট করার জন্য একটি ফ্রেম তৈরি করা আছে। এটার অধীনে কিছু বাটন এবং টেক্সট বক্স আছে। আপনার প্রথম টেক্সট বক্সটিতে যে ডেটের থেকে শুরু করে যে ডেট পর্যন্ত আপনারা রিপোর্ট জেনারেট করতে চান সেটি পর্যায়ক্রমে এন্ট্রি করাতে হবে। প্রথমে স্টার্ট ডেট, এটা ক্লিক করলে একটি ক্যালেন্ডার আসবে, সেই ক্যালেন্ডার থেকে আপনি ডেট সিলেক্ট করবেন। অনুরূপভাবে যে ডেট পর্যন্ত আপনি দেখতে চান সেই ডেট দেখার জন্য এটিতে ক্লিক করতে হবে এবং সেক্ষেত্রেও একইভাবে একটি ক্যালেন্ডার আসবে এবং আপনারা ডেট সিলেক্ট করবেন। যখন আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করা হয়ে গেল, তখন আপনি ডাইরেক্ট পারচেজের মাধ্যমে যে সমস্ত ট্রানজ্যাকশন হয়েছে শুধুমাত্র সেটির পিরিয়ডিক রিপোর্ট দেখতে চাচ্ছেন, নাকি সমস্ত ট্রানজ্যাকশন যেটি পার্টি লেজারের মাধ্যমেও হয়েছে প্লাস ডাইরেক্ট পারচেজের মাধ্যমেও হয়েছে সেটি দেখতে চান, সেই অনুযায়ী আপনি প্রথম বাটনটিতে ক্লিক করবেন অথবা দ্বিতীয় বাটনটিতে ক্লিক করবেন। প্রথম বাটনটিতে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ক্যাশ পারচেজ বাই ডেট, তার মানে সরাসরি ক্রয় যেগুলি করেছেন সেগুলির হিস্ট্রি এখানে পাবেন, পিরিয়ডিক হিস্ট্রি। আর পরবর্তীতে আছে অল ট্রানজ্যাকশন বাই ডেট, তার মানে যেটা সরাসরি পারচেজ হয়েছে সেটাও এখানে পাওয়া যাবে। অধিকন্তু যেটা আপনার অ্যাডভান্স পারচেজ বা ক্রেডিট পারচেজ হয়েছে এবং পার্টি লেজারের মাধ্যমে লেনদেন হয়েছে সেগুলিরও আপনি একটি পিরিয়ডিক রিপোর্ট এখান থেকে আপনি দেখতে পাবেন। তার নিচে আছে লায়াবিলিটি সামারি এবং ক্যাশ ভাউচার সামারি। লায়াবিলিটি সামারিতে আপনি একটি নির্দিষ্ট প্রজেক্টের জন্য কোন ভেন্ডর কত টাকার মালামাল প্রদান করেছে এবং সে আপনার কাছে টাকা পাওনা আছে নাকি আপনি অ্যাডভান্স ক্রয় করার জন্য তার নিকট আপনি এখনো পাওনা আছে, সেটি আপনি এক ক্লিকে দেখতে পাবেন। আর ক্যাশ ভাউচার সামারির মাধ্যমে আপনি সরাসরি ক্রয় করার মাধ্যমে যে সমস্ত ট্রানজ্যাকশন করেছেন
সেগুলির একটি কম্পোনেন্ট ওয়াইজ সামারি দেখতে পাবেন। এখানে কম্পোনেন্ট ওয়াইজ বলতে বোঝানো হচ্ছে সে আপনি একটি নির্দিষ্ট অংশের বা নির্দিষ্ট এলিমেন্ট, যেমন ধরেন যে ফাউন্ডেশন অথবা কলাম, এটার জন্য আপনি কয়েক ভাগে মালামাল নিয়েছেন, এটার টোটাল কত নিয়েছেন সেটার সাথে বাজেট এবং অন্যান্য যে কম্প্যারিজন আছে সেটা আপনি এই বাটনে ক্লিক করলে সামারি আকারে দেখতে পাবেন। এখানে আরো দুই একটি জিনিস বলি, সেটি হচ্ছে এখানে যে সমস্ত মালামাল সরাসরি ক্রয় করা হয়েছে, মানে কোনো ভেন্ডারের মাধ্যমে ওয়ার্ক অর্ডার দিয়ে ক্রয় করা হয়নি, ক্যাশ টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করা হয়েছে, সেগুলির একটি হিস্ট্রি এখানে দেখতে পাবেন। আর অল ট্রানজ্যাকশন লগে আপনি ডাইরেক্ট ক্যাশ পারচেজ এবং যেগুলি অ্যাডভান্স কিংবা ক্রেডিট পারচেজের মাধ্যমে ক্রয় করা হয়েছে সেগুলি সমস্ত একটি লগ বা হিস্ট্রি এখানে আপনি দেখতে পাবেন। এই আপলোড স্ক্যান ইউজার ইন্টারফেস, এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনি পরবর্তীতে যখন আপনার ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে তার ভাউচার যদি আপনি স্ক্যান করে এখানে লিঙ্ক করে রাখতে চান সেটা আপনাকে সহায়তা করবে। এটা সম্পর্কে আমি বিস্তারিত একটি সেপারেট ভিডিও করব। এখানে ভাউচার প্রিভিউতে আপনি পূর্বে যে ভাউচারটি আপনি এন্ট্রি করেছেন সেটির একটি আপনি প্রিভিউ দেখতে পাবেন। ভি বাজেট বাটনটি আপনাকে ভাউচার এন্ট্রি করার সময় যদি কোনো বাজেট সম্পর্কিত কোনো সহায়তা লাগে তাহলে বাজেটের বিস্তারিত ফর্মটি এখানে আপনাকে দেখাবে। আর ডাউনলোড এন্ট্রির মাধ্যমে আপনি যেই ট্রানজ্যাকশনটি এই ফর্মের মাধ্যমে ইতিপূর্বে সম্পন্ন করেছেন সেটি ডাউনলোড করে আপনি রাখতে পারবেন এবং প্রিন্ট আউট করে আপনি হার্ড কপি সংরক্ষণ করতে পারবেন। মোটামুটি ফর্মটি সম্পর্কে ধারণা দেওয়া হলো। আর একটু জিনিস বাকি রয়ে গেছে, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি পেজ বেসিক ইনফরমেশন, তার ডানে আছে কর্পোরেট ইনফরমেশন। আমরা এটি এন্ট্রি করার সময় আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন সরাসরি এন্ট্রিতে চলে যাব। আমরা প্রথমে ভাউচার এন্ট্রি ডেট প্রদান করব। যে ডেটে কেনাকাটার পরে টাকা কম বেশি করে যেটা ফেরত দেওয়া কিংবা পুনরায় প্রদান করা, মানে অ্যাডজাস্টমেন্ট আমরা যেটা সম্পন্ন করে থাকি সেটি ডেট আমরা প্রদান করব। তারপরে এখানে ক্লিক করলে যদি প্রজেক্ট কোড আগে থেকে এন্ট্রি করা থাকে তাহলে অটোমেটিক চলে আসবে, আর না হলে আমাকে টাইপ করতে হবে। সে আমি একটা সংক্ষেপে প্রজেক্ট কোড দিলাম SNR। প্রথমে আমাকে বেসিক ইনফরমেশন দিতে হবে। আমি যে আইটেমটি আমি ইতিমধ্যে রিকুইজিশনের মাধ্যমে অনুমোদন পেয়েছি সেটি আমি ক্রয় করব, তাহলে আমি রিকুইজিশন লগ এই বাটনটিতে গিয়ে দেখব। তাহলে আমি রিকুইজিশন লগ এই বাটনটিতে গিয়ে দেখব যে আমার কি কি জিনিস রিকুইজিশন অ্যাপ্রুভ করা আছে। যিনি রেগুলার এন্ট্রি করবেন তার অবশ্যই জানা থাকবে যে ওনার কোনটা এন্ট্রি দেওয়া বাকি আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি আইটেম রিকুইজিশনে অ্যাপ্রুভ করা আছে। ধরুন আমি এখন যে কোনো একটি আইটেম ক্রয় করার জন্য আমি এখানে ইনপুট দিব। তাহলে আমরা ম্যাটেরিয়াল নেমে গিয়ে দেখি, ম্যাটেরিয়াল আইটেম নেম, মনে করেন যে আমরা রিবার এবং সিমেন্ট ক্রয় করব। আমার এই রিকুইজিশনের মাধ্যমে কতগুলি রিবার অ্যাপ্রুভ করা আছে? 20,000 কেজি। আর সিমেন্ট অ্যাপ্রুভ করা আছে এই রিকুইজিশনের মাধ্যমে 200 ব্যাগ। তাহলে আমরা এই দুটি আমরা এখন এন্ট্রি দিব। দুটির আমরা বাজেট আইডি দেখে নিচ্ছি, 9 এবং 10 নাম্বার। তাহলে আমরা ব্যাকে চলে গেলাম। প্রথমে আমরা 009 টাইপ করব। অটোমেটিক একটা সাজেশন চলে আসলো। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাজেট আইডি সিলেক্ট করলাম। তারপরে প্লাস বাটনে ক্লিক করে পরবর্তী আইটেমটি প্রদান করব। এখানে বাজেট আইডি প্রদান করার পরে আইটেমগুলির নাম অটোমেটিক চলে আসলো এবং অটোমেটিক্যালি একটি ভাউচার নাম্বার জেনারেট হয়ে গেল।
এখন আমরা এখানে ক্লিক করলে রিকুইজিশন নাম্বারের সাজেশন চলে আসবে, সেটা আমরা এখানে প্রদান করব। এখানে অনেকগুলি সাজেশন আসলো। আমরা বাজেট আইডি নয়ের এগেনস্টে সর্বশেষ যে আইটেমটি ছিল সেটির এন্ট্রি দেওয়ার কথা বলেছিলাম। এই যে রিকুইজিশন লগে চলে গেলাম, লগে গিয়ে আমি দেখি যে এখানে এই যে বাজেট আইডি কোন রিকুইজিশনের এগেনস্টে ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্টে ছিল 2322 এবং সিরিয়াল 1 এবং পরেরটিও 2322 সিরিয়াল 2। রিকুইজিশন নাম্বার এন্ট্রি করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বাজেট আইডি 9 এর এগেইনস্টে সর্বশেষ যে রিকুইজিশনটি অ্যাপ্রুভাল করা আছে সেটি লাস্টে হচ্ছে 2322 এবং সিরিয়াল 1, সেটিকে আমরা সিলেক্ট করব। আমরা কেন এটি সিলেক্ট করলাম, আমরা আবার একটু রিকুইজিশন লগে গিয়ে দেখি। আমাদের এই রোয়ের আইটেমটি সিলেক্ট করার কথা ছিল এবং এই রোয়ের বাজেট আইডির এগেইনস্টে যে রিকুইজিশন নাম্বারটি এখানে দেওয়া আছে সেটি লাস্টে যে 2322 এবং এটা সেটি লাস্টে 2322 এবং এটির সিরিয়াল 1 আমরা সঠিকভাবে সিলেক্ট করতে পেরেছি। তারপরেরটি হচ্ছে একই রিকুইজিশন নাম্বার সিরিয়াল 2। আমরা এখন সেখানে গিয়ে ক্লিক করে দেখি কি আসে। এখানে দুইটি রো আসলো, আমরা দ্বিতীয় রোটি যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ছিল আমরা দ্বিতীয় রোটি সিলেক্ট করব। তা আমাদের রিকুইজিশন নাম্বার এবং রিকুইজিশন সিরিয়াল নাম্বার ফিল আপ করা হয়ে গেল। এরপরে আমরা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি এবং প্রাইস দিব। যে প্রাইসে আমরা ক্রয় করছি সেটি এখানে দিতে হবে। বাজেটে কি ছিল সেটি এক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। বাজেট যখন করা হয় তখন দাম কম থাকতে পারে, দাম বেশিও থাকতে পারে। সুতরাং এখানে আমরা অ্যাকচুয়াল প্রাইসটি দিব। প্রথমে আমরা কোয়ান্টিটি দিব, সে এখানে 20,000 টন, সে এখানে 20,000 কেজি আমার রিকুইজিশন দেওয়া ছিল, আমি সেই পরিমাণই ক্রয় করব এখন। আর সিমেন্টের ব্যাগ ছিল 200 ব্যাগ, 200 ব্যাগ দিব। এখানে প্রাইস সে 85 টাকা, সিমেন্টের মার্কেট প্রাইস 520 টাকা। এখানে রিমার্কসে আমি যদি কোনো ব্র্যান্ডকে আমি মেনশন করতে চাই করতে পারি, বা অন্য যে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারি। সে আমি এখানে লিখব কর্পোরেট পারচেস, কর্পোরেট পারচেস। ফ্রম GPH। সে সিমেন্ট 200 ব্যাগ আমি ক্যাশ কিনতে চাই, এটা খুচরা বাজার থেকে কিনে নেওয়া যাবে। আমি এখানে লিখবো ক্যাশ পারচেস। আমি দু ধরনের এন্ট্রি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা দুটি কিভাবে ফিল আপ করতে হবে আপনারা বুঝতে পারেন। দুটি মানে হচ্ছে যদি ডাইরেক্ট পারচেস করি অথবা কর্পোরেট পারচেস করি, দুটার ক্ষেত্রে ইনপুটের একটু তারতম্য আছে। সেটা আপনারা কর্পোরেট ইনফরমেশন এই পেজে গেলে আপনারা দেখতে পাবেন। প্রথমটি আমরা করব কর্পোরেট পারচেস। এখানে আমরা সে ক্রেডিট পারচেস করব। ক্রেডিট পারচেস সিলেক্ট করলাম। পেমেন্ট টাইমস অবশ্যই ডেফার্ড হবে। বিল যেহেতু ক্রেডিট পারচেস করছি এখানে বিল পেইড হবে 0। ভেন্ডর আইডি সে রিবার B003, মিস্টার জাহাঙ্গীর GPH এর মালিক, ওনার নাম দিয়েছি। আইডি সিলেক্ট করার সাথে সাথে ওনার নাম চলে আসছে। এবং এটি কিভাবে আসে সেটির জন্য আপনাদেরকে আমি আগে বলেছি ভেন্ডর ইনফরমেশন সাবমিট করতে হবে। এই যে ভেন্ডর ফর্ম যে বাটনটি আছে সেটি আমি একটি সেপারেট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে ক্রেডিট পেমেন্ট টার্ম, আমরা যেহেতু ক্রেডিটে কিনছি 1 মান্থ ক্রেডিট না 3 মান্থ ক্রেডিট এগুলি আমাদেরকে উল্লেখ করতে হবে। সে 1 মান্থ ক্রেডিট।
পেমেন্ট অফিস, যেহেতু কর্পোরেট পারচেজ অবশ্যই হেড অফিস হবে। এখানে ক্লিক করলে অ্যাপ্রুভ রিকুইজিশন অ্যামাউন্ট চলে আসবে। যেহেতু আমি ক্রেডিট পারচেজ করছি, এই মুহূর্তে কোনো পেমেন্ট দিচ্ছি না, এই জন্য ভাউচার লিঙ্ক তৈরি হবে না। আমি আপনাদেরকে ক্লিক করে এটা নিশ্চিত করছি। এই যে দেখেন এখানে মেসেজ আসছে যে নো পেমেন্ট অ্যামাউন্ট ফান্ড, হাইপারলিঙ্ক নট ক্রিয়েটেড, কিন্তু আমাদের ওয়ার্ক অর্ডার লিঙ্ক তৈরি হবে যেহেতু আমরা এটা ক্রেডিট পারচেজ করেছি। এবং এই ওয়ার্ক অর্ডারের একটি ফর্ম এক্সেল শিটে চলে আসবে, যেটিতে আমাদেরকে আরো বিস্তারিত তথ্য ফিল আপ করে সিগনেচার করে আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে, এবং আমরা এখানেও লিঙ্কের সাথে আপলোড করে রাখতে পারবো। দ্বিতীয় আইটেমটি ছিল সিমেন্ট। সিমেন্ট আমরা করব ক্যাশ পারচেজ। এটি ক্রস চেকও দিতে পারি, ক্যাশ ফ্রম ভল্ট দিতে পারি, তো ক্যাশ ফ্রম ভল্ট হবে। এখানে পেইড অ্যামাউন্ট কত হবে, আমার যেটা প্রাইস ছিল এখান থেকে আমি কপি করে ওখানে পেস্ট করব, কারণ যেটা প্রাইস সেটাই আমাকে পে করতে হবে। এখানে ভেন্ডর আইডি হবে না যেহেতু ডাইরেক্ট পারচেজ, এজন্য নামও আসবে না। ক্রেডিট পেমেন্টের ঘরও ফাঁকা থাকবে। পেমেন্ট অফিস, পেমেন্ট বাই সাইড অফিস, এখানে ক্লিক করলে রিকুইজিশন অ্যামাউন্টের অ্যাপ্রুভালটা চলে আসলো। এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট 4000 টাকা আসলো। কেন? কারণ আমি যখন রিকুইজিশন দিয়েছিলাম তখন আমি এটার দাম 86 টাকা করে ধরেছিলাম, কিন্তু কিনতে গিয়ে আমি বাজারে 1 টাকা করে কমে পেয়েছি। এটার প্রমাণ আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। রিভার, এই যে এখানে 86 টাকা করে দাম অ্যাপ্রুভ করানো ছিল। এই অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্টটা কি করতে হবে, এটা অফিসে ফেরত দিতে হবে। এটা যেহেতু আমি এখানে লেনদেন সম্পন্ন করেছি, ভাউচার লিঙ্ক তৈরি হবে। ক্লিক করলাম, ভাউচার লিঙ্ক তৈরি হওয়ার মেসেজ চলে আসলো। এখানে ওয়ার্ক অর্ডার হবে না, এখানে ওয়ার্ক অর্ডার হবে না, তাই আমরা ওয়ার্ক অর্ডার লিঙ্কে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি ডাইরেক্ট ক্যাশ পারচেজ। আমাদের ফর্মে যত রকমের ইনপুট দেওয়ার প্রয়োজন সব দেওয়া সম্পন্ন হয়ে গেল। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। হাইপারলিঙ্ক যে আমাদের সঠিকভাবে তৈরি হয়েছিল সেটি এখানে আবার একটি পুনরায় কনফার্মেশন মেসেজ আসবে। এখন যত মেসেজ আসবে সব আমরা ওকে করতে থাকব। এখানে আসলো যে আমি যেই ভাউচার এন্ট্রি দিয়েছি এটা প্রিভিউ দেখতে চাই কিনা, সে আমি দেখতে চাই, তাহলে আমি ইয়েস বাটনে ক্লিক করব। আমরা দুইটি আইটেমের ভাউচার এন্ট্রি করার জন্য আমরা কাজ করেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সে দুইটি আইটেমের সমস্ত তথ্য আমার এখানে চলে আসছে। এখানে একটি জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমটি আমাদের ক্রেডিট পারচেজ ছিল, সেজন্য এটিতে ওয়ার্ক অর্ডারের একটি লিঙ্ক তৈরি হয়েছে, কিন্তু ভাউচারের ঘর ফাঁকা আছে। আবার দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা যেহেতু ডাইরেক্ট ক্যাশ পারচেজ করেছিলাম সেজন্য একটি ভাউচার লিঙ্ক তৈরি হয়েছে। আবার সেটির ক্ষেত্রে ওয়ার্ক অর্ডারের কোনো লিঙ্ক তৈরি হয়নি, এই জন্য আপনারা এই ঘরটি ফাঁকা দেখতে পাচ্ছেন। আমাদের সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হয়েছে। এখন আমরা কন্টিনিউ সাবমিট বাটনে ক্লিক করব। কনফার্মেশন মেসেজ আসছে, এগুলি এক এক করে আমরা ওকে করব। আমাদের কাজ শেষে যদি আমাদের এই রোগুলির আর প্রয়োজন না থাকে, সাধারণত প্রয়োজন থাকার কথা না, এরকম একটি মেসেজ আসলে আমরা ইয়েস বাটনে ক্লিক করে রোগুলিকে ক্লিয়ার করার জন্য কনফার্ম করব। তারপরে একটি ফাইনাল মেসেজ আসবে, ভাউচার ইনপুট সাবমিটেড সাকসেসফুলি। ওকে বাটন ক্লিক করে দিলাম। আমাদের ক্রয় সম্পর্কিত যে লেনদেন তার সমস্ত তথ্য সাবমিট করা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী কাজ হবে, যে লেনদেনটি সম্পন্ন হয়েছে, টাকা প্রদান করেছি এবং যেটির এগেইনস্টে ভাউচার তৈরি হয়েছে, সেই ভাউচারটি স্ক্যান করে
আপলোড স্ক্যান ইউআই এই বাটনটিকে ব্যবহার করে আমাদেরকে সেটির কাজ সম্পন্ন করা, সেটি আমি একটি সেপারেট ভিডিওতে দেখাবো। এবং যেটি আমি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ক্রেডিট পারচেজ করেছি কিংবা অ্যাডভান্স পারচেজ করেছি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে, সেটির পরবর্তী লেনদেনগুলি সম্পন্ন করার জন্য আমাকে এই পার্টি লেজার এই বাটনটিকে ব্যবহার করতে হবে। সেটির বিষয়েও আমি একটি বিস্তারিত ভিডিও পরবর্তীতে প্রদান করব। মোটামুটি আজকে আমাদের কিভাবে একটি প্রজেক্টের মালামাল অ্যাডভান্স পারচেজ হোক কিংবা ডাইরেক্ট ক্যাশ পারচেজ হোক, সেটির প্রাথমিক যেই এন্ট্রি সেটি কিভাবে দিতে হয় সেটি আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এটির সাবসিকুয়েন্ট যে আলোচনাগুলি প্রাসঙ্গিক, যেটি আমি আপনাদেরকে ইতিমধ্যে উল্লেখ করেছি, সেগুলি আলোচনা করব। এতক্ষণ আমার সাথে কষ্ট করে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।